হাইকোর্টের নির্দেশে স্থগিত ডাকসু নির্বাচন, এই ইস্যুতে পরবর্তী শুনানি ৩০ অক্টোবর। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে ভোটে সরকারকে সর্বাত্মক সহযোগিতা। বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে। জরুরি অবস্থা জারি বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো পরিস্থিতি হয়নি। নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোতে মতভেদ থাকলেও মিটে যাবার আশা আইন উপদেষ্টার। সাইবা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা, সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের বিচার সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের, চবি ক্যাম্পাসে সেনা টহল। স্বাগত, এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। ডাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। এই মুহূর্তে সেখানে সহকর্মী রাব্বি হোসেন রয়েছেন, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, শুনানির তারিখ কবে নির্ধারণ করা হয়েছে, বিস্তারিত জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর যেই নির্বাচন, আসন্ন নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। এই যে ডাকসুর একজন প্রার্থী ফাহমিদা আলমের তিনি রিট করেছিলেন। রিটে বলা হয়েছে যে ডাকসুর যে এজিএস প্রার্থী SM ফরহাদ, তিনি শিবিরের সমর্থিত প্রার্থী। তিনি এর আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। রাজনীতিতে যুক্ত থাকার কারণে এর আগে 28 জন এবং 2 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। কেন ফরহাদের প্রার্থিতা বাতিল হবে না বা এই বিষয়ে তিনি রিট করেছিলেন এবং রিট করার পর গতকালকে তিনি রিট করেছিলেন। আজকে সেই রিটের শুনানি হয়েছে। সেখানে রিটকারী যারা আইনজীবী রয়েছেন তিনি বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2022 সালের ছাত্রলীগের কমিটিতে এই SM ফরহাদ, তিনি তার নাম রয়েছে, তিনি তালিকাভুক্ত নেতা, যার কারণে এই যে এই ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্র, সেইখানে গঠনতন্ত্র বিরোধী অর্থাৎ পরিপন্থী উল্লেখ করেছেন এই আমরা দেখেছি রিটে। পাশাপাশি এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবীও ছিলেন অ্যাডভোকেট শিশির মনি। তিনিও বলেছেন যে এই যে ডাকসু নির্বাচনে এর শুধুমাত্র ছাত্রত্ব রয়েছে, এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তিনি এই কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে যে এই যে ছাত্রত্ব, তার তো ছাত্রত্ব রয়েছে, যিনি ডাকসুর এজিএস প্রার্থী রয়েছেন, যার কারণে শুধুমাত্র ছাত্রলীগের আগে তিনি পদে ছিলেন, এখন পদে নেই, এই বিষয়গুলো তিনি বলেছেন। পরবর্তীতে হাইকোর্ট দুই পক্ষের শুনানি শুনেছেন। শুনে এই যে ডাকসু নির্বাচনটি স্থগিত করেছেন 30 অক্টোবর পর্যন্ত। পরবর্তীতে আবারও একটি শুনানি হবে এই নির্বাচন সংক্রান্ত, সেখানে আরও বিস্তারিত বলা সম্ভব হবে। কিছুক্ষণের মধ্যেই রিটকারীর আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা কথা বলবেন, তারা আরও বিষয়গুলো বিস্তারিত বলবেন। সেখানে আমরা দেখেছি রিটে বলা হয়েছে, বারবারই একটা কথা বলা হয়েছে যে SM যে ফরহাদ, তিনি ছাত্র শিবিরের প্যানেল থেকে তিনি এজিএস তিনি পদে তিনি নির্বাচন করছেন। এর আগে তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন, কয়েকটি কমিটিতে তার নাম ছিল, তিনি যে হলে ছিলেন সেই হলেও তার নাম রয়েছে, এই বিষয়গুলো উল্লেখ করেছেন। তবে আমরা দেখেছি যে আদালত বেশ কিছু কথা বলেছেন যে ছাত্রলীগ এই যে ডাকসুর যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের যে গঠনতন্ত্র সেই অনুযায়ী কেন যাওয়া হলো না, কেন এই আদালতে আসতে হলো এই বিষয়ে। কারণ এর আগে নির্বাচনী ট্রাইব্যুনাল 28 জন এবং পরবর্তীতে 2 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে একই কারণে, অর্থাৎ ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকার কারণেই তাদের প্রার্থিতা এর আগে বাতিল করা হয়েছিল 28 জনের। ঠিক একই কারণে কেন SM ফরহাদের প্রার্থিতা বাতিল করা হবে না, কেন দ্বৈত আচরণ করা হয়েছে, এই বিষয়ে আসলে রিটটা করা হয়েছিল। চ্যালেঞ্জ করে রিটকারী যিনি রয়েছেন, অর্থাৎ আরেকজন প্রার্থী তিনি ফাহমিদা আলম, তিনি মুক্তিযুদ্ধ এবং গণ আন্দোলন বিষয়ক প্রার্থী। তিনি মূলত গতকালকে এখানে রিট করেছিলেন, তিনিও আজকে এখানে উপস্থিত ছিলেন। তার পক্ষের
আইনজীবী রয়েছেন তিনি জ্যোতির্ময় বড়ুয়া, তিনি আদালতে বেশ কিছু যুক্তি উপস্থাপন করেছেন। অর্থাৎ তিনি কি বিভিন্ন সংবাদপত্রে প্রচারিত যে তথ্য উপাত্তগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছেন, যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল, তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এস এম ফরহাদ, সে বিষয়টির কোনো প্রমাণ নেই, এই কথাগুলো তিনি আদালতের কাছে বলেছেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে তার কোনো ভূমিকা ছিল না, এই যুক্তিতর্কও তুলে ধরেছেন আজকে আদালতের কাছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির তিনিও বলেছেন যে তার তো ছাত্রত্ব রয়েছে এবং ছাত্রত্ব থাকা অবস্থায় ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তিনি ছাত্রত্ব থাকার কারণে মূলত তাকে এই প্রার্থিতা যে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটি তিনি খারিজের আবেদন করেছেন শিশির মনির হাইকোর্টের কাছে, যার পরে দুই পক্ষেরই শুনানি করেছেন। হাইকোর্টও মনোযোগ দিয়ে শুনেছেন, তিনিও নানা যুক্তি তুলে ধরেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি জায়গায় যেখানে নির্বাচন হচ্ছে কোনোভাবেই জাতীয় নির্বাচনের থেকেও কম নয়, এই বিষয়গুলো উল্লেখ করেছেন, যাতে নির্বাচন বানচাল না হয়, নির্বাচন যাতে বন্ধ না হয়ে যায় সে বিষয়গুলো এখানে দুই পক্ষের আইনজীবীরাই বলেছেন, যাতে এই বিষয়টি সমাধান করা হয়। যেহেতু দুই পক্ষেরই শক্ত যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, যার কারণে এই যে ডাকসুর যে নির্বাচন সেটি স্থগিত করেছেন এবং স্থগিতের যে পরবর্তী শুনানি সেটিও অনুষ্ঠিত হবে। এ ছিল আমার কাছে সবশেষ খবর। ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট এবং সেই খবরই হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এদিকে ডাকসু নির্বাচন স্থগিতের যে বিষয়টি, সেই বিষয়টি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রভাব ফেলেছে বা শিক্ষার্থীদের মনে কি প্রতিক্রিয়া এসেছে সেই বিষয়ে জানতে আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফরহাদ, এই যে হঠাৎ করে এই ডাকসু নির্বাচনের যে স্থগিতাদেশ আসলো এবং হাইকোর্টের এই রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি এবং কেন এমন রায় আসলো, এটি নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। শাহাব, মাত্রই তো খবর এলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনের ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যখন তারা আজকে ঘোষণা করছিল, ইশতেহার যখন ঘোষণা করছিল, ঠিক সেই সময়ই হাইকোর্টের খবর এসেছে যে স্থগিত করা হয়েছে ডাকসু নির্বাচন। তবে আমরা তাৎক্ষণিকভাবে জিজ্ঞেস করেছিলাম তাদের ইশতেহার শেষে যে হাইকোর্ট থেকে এরকম একটি নির্দেশনা এসেছে ডাকসু নির্বাচন বন্ধের ব্যাপারে। এস এম ফরহাদ বলেছেন যে আমরা আশাবাদী যে যেই সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল 9 সেপ্টেম্বর, সেই যথাসময়ে নির্বাচনের ব্যাপারে তিনি আশাবাদী উল্লেখ করে তিনি বলেছেন যে কোন কারণে হাইকোর্ট থেকে এ ধরনের একটি ডাকসু নির্বাচন বন্ধের বা স্থগিতের নির্দেশনা আসলো সেটির ব্যাপারে তারা বোধগম্য নয়। তিনি বলেছেন যে ব্যাপারটি সম্পর্কে পুরোপুরি জেনে তারা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তো কিছুক্ষণ পরে আমরা গণমাধ্যম কর্মীরাও হয়তো একটু পরে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাব, তার কাছেও এই ব্যাপারে আমরা প্রতিক্রিয়া জানতে চাইব। এছাড়া এরপর কিন্তু আমরা যতটুকু আমাদের কানে আসছে যে এরপর বিভিন্ন ছাত্র সংগঠন তারা প্রতিক্রিয়া জানাবে, আমরা সেই প্রতিক্রিয়া জানব এই ডাকসু নির্বাচন স্থগিতের ব্যাপারে। তবে যতটুকু কেউ বলছেন যে ফাহমিদা নামে একটি মেয়ে, যে বাম জোটের যিনি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদের যিনি প্রার্থী, তিনি এস এম ফরহাদের বিরুদ্ধে পরশুদিন আমরা দেখেছিলাম, গতকাল আমরা দেখেছি যে তিনি এস এম ফরহাদ যিনি জিএস প্রার্থী, তিনি তার বিরুদ্ধে তার প্রার্থিতার বৈধতার বিষয়ে একটি রিট করেছিলেন হাইকোর্টে। এর প্রেক্ষিতেই কিন্তু আজকে এই স্থগিতের ঘোষণা আসলো বলেই কিন্তু অনেকে ধারণা করছে। তবে বিস্তারিত পরে আসলে সেটির বিষয়ে আমরা আরও জানতে পারবো এবং এ বিষয়ে দলগুলো বিভিন্ন যারা প্যানেলে রয়েছেন, যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারাও নিশ্চয়ই প্রতিক্রিয়া জানাবেন এবং তাদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া জানবো। এবং আজকে একটু আগেও কিন্তু আমরা দেখলাম যে আমরা গত কয়েকদিন আগে আমরা জেনেছিলাম যে চারুকলা ইনস্টিটিউটে সেখানে ছাত্র শিবিরের ব্যানারে প্রার্থীদের মুখ বিকৃত করার চেষ্টা করা হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে সেটির প্রেক্ষিতে কিন্তু ছাত্র শিবির তারা চিফ রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছিল বিচারের জন্য। কিন্তু আজকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বলা হয়েছে যে সেখানে সিসিটিভি ফুটেজ নষ্ট থাকবার কারণে সেখানে কোনো প্রকার আলামত পাওয়া যায়নি কারা এটি ঘটিয়েছে। সে বিষয়ে ছাত্র শিবিরের এখান থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তারা বলেছে যে
এটি সম্পূর্ণ কাউকে বাঁচানোর জন্য পরিকল্পিতভাবে এ ধরনের ব্যাপারগুলোকে নিয়ে আসা হয়েছে, যেটির ব্যাপারে স্পষ্ট ছবি আছে, যেটি অস্বীকার করা হয়েছে বলে কিন্তু এস এম ফরহাদ আজকে এখানে বলেছেন। এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যদি এখানে কিছু শিক্ষার্থী পাই আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটা বিষয় দেখছি যে আজকে যে ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরের ইশতেহার কিন্তু আমরা ছাত্র শিবিরের ইশতেহারে দেখেছি যে তারা 6টি হা এবং 6টি না নিয়ে তারা আসলে এই ইশতেহার ঘোষণা করেছে। এবং তাদের যে থিম, তারা এখানে 36টি ইশতেহার ঘোষণা করেছে, 36 দফা ইশতেহার তারা ঘোষণা করেছে। এবং মূলত এই 36টি দফা তাদের মূলত যে 36 জুলাই আছে, সেই 36 জুলাইয়ের আদলেই মূলত তারা এই ডিজাইনটা করেছে। আমরা একটু জানার চেষ্টা করব আজকে যে হাইকোর্ট থেকে মাত্র একটা নির্দেশনা আসলে একজন শিক্ষার্থী এখানে পেয়েছি, উনি এই প্রার্থীও এই হাইকোর্টে এই মুহূর্তে ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফ করছেন আইনজীবী শিশির বণির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা ইন দ্য মিন টাইম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ডিসাইড করেছি যে এই আদেশের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আমরা চেম্বার জজের আদালতে স্টেজ এ আপিল মামলা দায়ের করব। আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে, যেহেতু পিটিশনার তার পিটিশনে ডাকসুর নির্বাচন স্থগিত চান নাই, না চাওয়া সত্ত্বেও হাইকোর্ট বিভাগ ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন। এটা অনেকটা নজিরবিহীন। অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে। আমরা ফাইনাল ক্যান্ডিডেট ঘোষণা করেছি 26 তারিখ, তারপরেও আরও 5 দিন চলে গেছে। এই প্রেক্ষিতে এই নির্বাচন প্রক্রিয়াটা স্থগিত করাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে যে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এই জন্যই ইন দ্য মিন টাইম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন দায়ের করব। ইন দ্য মিন টাইম আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সকলকেই অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন তারা একটু ধৈর্যের পরিচয় দেন, সকলেই যেন এই ব্যাপারটিকে আদালতের একটি কর্মকাণ্ড, আদালতেই ফয়সালা করার একটু সুযোগ দেন। আশা করি আমরা উচ্চ আদালতে আমরা আমাদের প্রার্থিত প্রতিকার পাবো, এটা আমরা প্রত্যাশা করি। অর্ডারের পার্টটা একটু বলতেন, কবে করবেন? সুপ্রিম কোর্ট রুলসে যে বিধান আছে সে বিধান আমরা খতিয়ে দেখছি এখনই। সেই বিধান অনুযায়ী আমরা দ্রুত পদক্ষেপ নেব। আশা করি আপনারা খুব দ্রুতই সেটা জানতে পাবেন। ইতিমধ্যে উই হ্যাভ স্টার্টেড দ্য প্রসেস, এবং এই প্রসেসটা কমপ্লিট করতে যত সময় লাগবে এই সময়ের ভিতরেই আমরা চেম্বার জজের আদালতে গিয়ে হাজির হব, কনসিডারিং ইটস ন্যাশনাল ইম্পর্টেন্স। এই বিষয়টা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা 1 মিনিটও কাল ক্ষেপণ করতে চাই না। তাহলে কি আজকেই যাবেন? আমরা বলছি যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রুলসে একটা প্রসেস আছে, এই প্রসেসটা যদি সম্পন্ন করতে পারি তাহলে যাব, যদি সম্পন্ন করতে সে একটু সময় লাগে তাহলে কালকে যাব। অর্ডারটা একটু দরকার শিশির ভাই, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করছেন যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে, সেই প্রক্রিয়াটা মাঝখানে এসে এভাবে যদি স্থগিত হয়ে যায় তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে এই স্থগিত আদেশ কারোর জন্যই কল্যাণকর নয়। এই জন্য অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় তার আইনজীবীদেরকে ইতিমধ্যে ইনস্ট্রাকশন দিয়েছে প্রপার আইনি অ্যাকশন নেওয়ার জন্য। পিটিশনারের আইনজীবীর কাছ থেকে আপনারা সেটা শুনবেন। দে হ্যাভ অবটেইনড দ্য অর্ডার, উই উইল চ্যালেঞ্জ দ্য অর্ডার। এবং মূল অর্ডারটা হলো এখানে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া, ইলেকশন প্রসেস স্থগিত হয়ে যাওয়া 30 অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে আমরা ইমিডিয়েট অ্যাকশন নিব। আশা করি আজকে অথবা আগামীকালকে আপনারা আইনি পদক্ষেপ দেখতে পাবেন। ততক্ষণ সকলেই ভালো থাকুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। সেই বিষয়ে বিস্তারিত ব্রিফিং করছিলেন আইনজীবী শিশির মনির। এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। প্রচারণার চতুর্থ দিনে ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। নিয়মিত ডাকসু আয়োজন, পরিবহন সমস্যা সমাধান, সেশন জট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এদিকে ভোটারদের চাওয়া প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে সমর্থ এমন যোগ্য প্রার্থী নির্বাচনে জয়ী হোক। আহাদ আহমেদের ক্যামেরায় বিস্তারিত সিফাত শাহরিয়ার প্রতিবেদনে। ব্যাগ কাঁধে ক্লাস শেষে বাড়ি ফেরার তাড়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরের রোজকার কোলাহল এটি। তবে গত 4 দিন বই ও ব্যাগের পাশাপাশি অনেকের হাতে দেখা যাচ্ছে সাদা কালো লিফলেট। ক্লাস শেষে সহপাঠীদের দিয়েই শুরু হচ্ছে প্রচারণা। প্যানেলের প্রার্থীরা দলবল নিয়ে আর স্বতন্ত্র প্রার্থীরা সহপাঠী ও বন্ধুদের নিয়ে করছেন জনসংযোগ। আমি আমার মতো করে সোলো মুভ করতেছি এবং আমি যে কয়টা কমিটমেন্ট দিচ্ছি আমি চেষ্টা করতেছি আমি একার জন্য সেটা রাখতে পারি। অন্তত প্রতি 1 বছর পরে পরে ডাকসু চাই এবং এই ডাকসু চলাকালীন সময়ে আমাদের যা যা বলা হচ্ছে, যা যা করণীয়, সেটার একটা বাস্তব রূপ দেখতে চাই। দলীয় লেজুর বৃত্তির বাইরে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থীদের। লেজুর ভিত্তিক রাজনীতির সাথে অংশগ্রহণ করিনি, আমি বরাবরই এর বিরুদ্ধে অবস্থান করেছি এবং আমি খুব শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছি আমার অন্যান্য সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের সাথে, যাতে 5ই আগস্টের পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতির কোনো অংশগ্রহণ না থাকে। আমি মনে করি ক্যাম্পাসে আবার পুনরায় অটোরিকশা ফিরে আনা দরকার। যে এই বর্তমান যে পায়ের রিক্সা নেই, এই পায়ের রিক্সা যে আছে এইটা আমাদের জন্য সুইটেবল না। আমরা চাই অটোরিকশা ফিরে আনার জন্য এবং কার্ডের সংখ্যা বৃদ্ধি করার জন্য। ভবিষ্যতে কি কি করব সেই ইশতেহারগুলো আমি বর্ণনা করতেছি। ইশতেহার আমি হচ্ছে যে সবাইকে জানিয়ে দিচ্ছি এবং সবার কাছে ভোট আশা করতেছি। আর বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে ঘোষিত 7টি প্যানেলের প্রার্থীদের চাওয়া রাজনৈতিক সহাবস্থানে থেকে শিক্ষার্থীদের পরিবহন, চিকিৎসা, খাবার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করা। সেই সাথে সেশন জট নিরসনেও পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করছেন কেউ কেউ। রাজনৈতিক বা ব্যক্তিগত রেষারেষির কারণে শিক্ষার্থীদের ফলাফল নষ্ট হচ্ছে, এই যে কিছু কোর বিষয়ে কেউ কথা বলতে চায় না, আমি ঠিক এই জায়গাটা থেকে কাজ করার জন্য শিক্ষা ও গবেষণা সম্পাদকে দাঁড়িয়েছি। এই ডাকসু নির্বাচনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থী সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের, আমরা মনে করি শিক্ষার্থীদের যে ভয়েসগুলোকে যদি আমরা আরো ভালোভাবে আরো প্রশাসনিক জায়গায় নিয়ে যেতে পারি, আমার মনে হয় শিক্ষার্থীরা আরো বেশি বেনিফিটেড হবে। দীর্ঘ 33 বছর পর চলতি মাসের 11 সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন, যেখানে 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন 179 জন। সিফাত শাহরিয়ার, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের রোববারের সংঘর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 6 দশকের ইতিহাসে বিরল ঘটনা, যা রেখে গেছে ব্যাপক ধ্বংসযোগ্য ও ক্ষতের চিহ্ন। তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে 4 শতাধিক শিক্ষার্থী যেমন আহত হয়েছেন, তেমনি ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে স্থানীয়দের ঘরবাড়ি, দোকানপাটে। এ ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জোবরা গ্রামে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে টহল দিচ্ছে সেনাসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত ফাইসাল করিমের প্রতিবেদনে। তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীর সাথে স্থানীয়দের কথা কাটাকাটির জেরে ভাঙচুর, হামলা পাল্টা হামলায় রক্তাক্ত দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। আহত শিক্ষার্থীদের আর্তনাদ আর হাসপাতালের শয্যায় তাদের অসহায় প্রলাপ জন্ম দিয়েছে ক্ষোভ আর আফসোসের। বিশ্ববিদ্যালয়ের হিসেবে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 400 শিক্ষার্থী, যাদের মধ্যে গুরুতর অবস্থা 4 জনের। ধানক্ষেতের মধ্যে মনে করেন যে আমাদের ওই ইয়ে দিয়ে প্রথমে কোপাইছে, ঠিক আছে, তাটা দিয়ে কোপাইছে। কোপানোর পরে ওখানে বিভিন্ন লোকজন, ওর মধ্যে চেয়ার আসানতে আসলে ভাই মানে ওইরকম টাইপের বর্ণনা করার মতো না। আমি একদম তাদের হাতে একদম পড়ে যাই। এক পর্যায়ে তারা হচ্ছে আমার পায়ে হচ্ছে 3-4টা ইট পরে হচ্ছে পায়ের হাড় ভেঙে যায়, আমি আর হাঁটতে পারি না এক পর্যায়ে। একদিকে শিক্ষার্থীদের হতাহতের ঘটনা সহপাঠী ও অভিভাবকদের বুকচাপা কষ্টের কারণ হয়েছে, অন্যদিকে সহায় সম্বল আর বসতবাড়ির ক্ষয়ক্ষতিতে অসহায় কান্না ঘুরে ফিরছে জোবরা গ্রামেও। রোববারের তাণ্ডব বিশ্ববিদ্যালয়, পুলিশ যান ও বিভিন্ন স্থাপনার পাশাপাশি এখানেও রেখে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। উত্তেজনা বাড়তে গেলে মানুষের ক্ষয়ক্ষতি হবে, ছাত্ররাও মারা যাবে, গ্রামবাসীও মারা যাবে। তো উত্তেজনা না করে এটা সমাধান হলো যে গ্রামবাসীকে নিয়ে বসে যে কোনো একটা মীমাংসা করা। কারো বাসার সামনে সীমানা দেয়া টিনের গায়ে ধারালো অস্ত্রের কোপ, কারো উঠোনে রয়ে গেছে আগুনের চিহ্ন, কারো বাড়ির জানালায় লেগে আছে ভাঙা কাচের টুকরো।
স্থানীয়দের অনেকের অভিযোগ, ভাঙচুরের পাশাপাশি বাড়িঘরে ঢুকে ঘটেছে লুটপাটের ঘটনাও। আগুন লাগাই দিয়ে দেয় ওই উন্দেক বেড়াই এনটা খাটি ফেলাই যায়। ও আলমারি ভাঙ্গি আমার 1 লাখ টাকা গরু বেচা আছে, গরু বেচা টাকা নিয়ে গেছে, ফ্রিজে ভাঙ্গি নিয়ে গেছে, আলমারি ভাঙ্গি ফেলেছে, তারপরে কুড়োটাও নিয়ে কুড়ো সবগুলা নিয়ে গেছে। হ্যাঁ, পুরো ঘরটার পুরো ভেঙে দিছে। আমরা যখন নিষেধ করছি আবার এসে আরেকবার এসে আবার গাড়ি ভেঙে দিচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, জোবরার 2টি ওয়ার্ডে হামলা ভাঙচুরে ক্ষয়ক্ষতি অন্তত 2 কোটি টাকা। এই বিল্ডিংও থাকে প্রায় 200-এর উপরে। এই বিল্ডিংয়ে থাকে সুসম্পর্ক আছে বিধে এরা সাথে একটা ভালো আচরণ আছে বলে এরা এখানে থাকে, কিন্তু অতর্কিত হামলার জন্য তো এই সাধারণ শিক্ষার্থীরা দেয় না। এমন ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উভয় পক্ষই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচার নিশ্চিতের পাশাপাশি গ্রামবাসীদের ক্ষতিপূরণের বিষয়টিও আমলে নেওয়া হচ্ছে। আমাদের অনেক শিক্ষার্থী আহত এবং অনেকেই মেডিকেলে একেবারে ক্রিটিক্যাল অবস্থায় আছে, লাইফ সাপোর্টে আছে। তাদের চিকিৎসা দেওয়া এবং যে শিক্ষার্থীরা আছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়া, সাথে সাথে আমাদের গ্রামবাসীরও যে ক্ষতিগুলো হয়েছে, সাধারণ মানুষের অনেক ঘর ভাঙচুর করেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় 21 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হচ্ছে মামলার প্রস্তুতিও। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রোববার শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে আজও ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ভোরে ছাত্রীদের অনেকে হল ছাড়লেও ক্যাম্পাস ছাড়তে নারাজ ছাত্ররা। বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসেই অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার ও হল বন্ধের সিদ্ধান্ত বাতিল সহ 6 দফা বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। বহিরাগতদের দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ, কম্বাইন্ড ডিগ্রি চালু ও উপাচার্যের ক্ষমা প্রার্থনার দাবিও রয়েছে এর মধ্যে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বারবার ধ্বংসের চেষ্টা হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। সকালে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজধানীর আমূল পরিবর্তন করতে চায় বিএনপি। বিস্তারিত প্রতিবেদনে। 1987 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। দিনটি উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই আয়োজন, যা ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে জিয়া উদ্যান প্রাঙ্গণ। সারা বিশ্বে একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য বছরের পর বছর নির্যাতন এবং অত্যাচার সহ্য করেছে। আপনি জানেন যে বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধিকার আন্দোলনের একমাত্র সূতিকার হচ্ছে বিএনপি। দূর দূরান্ত থেকে এসেছে অনেক নেতাকর্মী ও সমর্থকরা। সবার একটাই চাওয়া, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্র ও বৈষম্যহীন। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল, সামনেও থাকবে। ভবিষ্যতেও আমরা গণতন্ত্রের হিসেবে রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে আসবেন এবং এই দায়িত্ব নেবেন। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা শপথ করতে চাই, বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে সারা বিশ্বের বুকে বাংলাদেশ যে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং আত্মনির্ভরশীল একটি জাতি, সেটা আমরা প্রমাণ করব। শ্রদ্ধা জানাতে অংশ নেন দলটির শীর্ষ নেতারা। এ সময় দলের মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি। আগামী ফেব্রুয়ারি মাসে 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল, সংস্কার যে আপনার কমিটিগুলো, কমিশনগুলো, সেই সংস্কার বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আমূল পরিবর্তন চায় বিএনপি। আরও বলেন, বারবার ধ্বংসের চেষ্টা হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিশ পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। আগামী ফেব্রুয়ারি মাসে 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা।
আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলেও জানান বিএনপির মহাসচিব। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। সরকার পরিবর্তন, জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ছড়ানো তথ্য গুজব, এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ একটি রুটিন কাজ। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সে অনুযায়ী কাজ করছে সরকার। এ সময় নির্বাচন নিয়ে দলগুলোর মতপার্থক্য অচিরেই দূর হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান। সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। এতে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ও পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান সম্প্রতি তার চীন সফরে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন। পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মত বিনিময় করেন। আলোচনায় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে প্রায় 450 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আর অর্থ লোপাটের সহযোগী হিসাবে সাবেক মন্ত্রী, এমপি, এনবিআর চেয়ারম্যান, ব্যবসায়ী সহ অন্তত 35 জনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে সংস্থাটি। চলতি বছরের জানুয়ারিতে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত সুধাসনে অভিযান চালায় দুদক। এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশন বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটিতেই অস্তিত্ব খুঁজে পায়নি তারা। তবে দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 7 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট, কর ফাঁকি সহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। আবারও ডাকসু নির্বাচন প্রসঙ্গ। উচ্চ আদালত ডাকসু নির্বাচন স্থগিত করে রায় দেবার পর এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, নির্বাচন স্থগিতের খবরে ক্যাম্পাসের পরিস্থিতি কি জানাবেন বিস্তারিত? সাহাব, যেটি আপনি ইতিমধ্যেই বলেছেন যে 30 তারিখ এই ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। 30 তারিখ পর্যন্ত হাইকোর্টের একটি রায় দিয়েছে সেটি, এবং আপনি ক্যাম্পাসের একটি বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন যে ক্যাম্পাসের পরিস্থিতি কি। আমরা যদিও এখন ঠিক মধুর ক্যান্টিনের সামনে, অর্থাৎ ডাকসু যে ভবনটি রয়েছে সেই ডাকসু ভবনের সামনে রয়েছি। আমরা এখানে দেখছি যে এখানে একটি প্রেস ব্রিফ করার প্রস্তুতি নিচ্ছে ইসলামী ছাত্র শিবির। কিছুক্ষণ আগেই তারা এখানে সংবাদ সম্মেলন করেছিল, অর্থাৎ তাদের যে ইস্তেহার নির্বাচনে সেটি ঘোষণা করেছিলেন। এবং এর বাইরে আমরা যেটি সংবাদ পেয়েছি যে টিএসসিতে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছেন। এর বাইরে হলপাড়াতেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের যে প্রতিক্রিয়া আমরা নিয়েছি, কয়েকজন প্রার্থীর সাথে বা সাধারণ শিক্ষার্থী যারা ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা মূলত বলছেন যে হাইকোর্টের যে রায়টি দিয়েছে সেটি অন্যায়ভাবে দেওয়া হয়েছে। তারা ডাকসু তাদের যে প্রত্যাশিত বহুল কাঙ্ক্ষিত 9 তারিখের মধ্যে এটি তারা আদায় করে নেবেন, সেটি তারা পুনর্ব্যক্ত করেছেন। এবং তারা বলছেন যে ডাকসু বানচালের একটি ষড়যন্ত্র হিসেবেই মূলত এটি দেখছেন। এবং এটি আপনি জানেন যে বিএম ফাহমিদা আলম, যিনি বাম জোটের একজন নেত্রী, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে তিনি দাঁড়িয়েছিলেন,
তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অর্থাৎ যেটি ছাত্র শিবির সমর্থিত প্যানেল, সেই প্যানেলের GSSM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেছিলেন। সেই রিটের প্রেক্ষিতেই কিন্তু উচ্চ আদালত এই রায়টি দেয় এবং এটি নিয়ে আমরা কিছুক্ষণ আগেই ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। তারা মূলত আনুষ্ঠানিকভাবে এখন প্রতিক্রিয়া দিবেন, যেহেতু তারা কিছুক্ষণ আগেই ইশতেহার ঘোষণা করেছিলেন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও যেহেতু তারা একটি পুরো দমে এটি প্রচারণা চালাচ্ছিলেন এবং এই প্রচারণা দেখেছি যে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, অর্থাৎ এই ডাকসুকে বলা হচ্ছিল যে ডাকসুর ইতিহাসে একটি সবচেয়ে অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং এটিকে একটি অরাজনৈতিক ডাকসু বলা হচ্ছে। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন অর্থাৎ রাজনৈতিক যাদের সংশ্লিষ্টতা রয়েছে এর বাইরে অনেক সাধারণ শিক্ষার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছিল এই ডাকসু নিয়ে। সেটি যখন এই মাঝপথে এসে হাইকোর্টের এমন একটি রায়, সেটি তাদের হতাশ করেছে এবং তারা বলছেন যে তারা অনেক শিক্ষার্থী অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা ইতিমধ্যেই দেখছি যে ছাত্র শিবির এখানে সংবাদ সম্মেলন করছেন এবং ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনে আমরা সরাসরি চলে যাব। ছাত্র শিবির এই রায় নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করছে, সরাসরি সেখানে চলে যাচ্ছি। পাশাপাশি অনেকগুলো ক্যাম্পাসে দেখেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সব বিভিন্ন ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে একটি চক্র। ঠিক সেমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ডাকসুকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করা হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেটি সক্ষম হয়নি। আজকেও চেষ্টা করেছে। আমাদের কাছে এখন খবর এসছে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বরেই হবে। এর আগে যে রায় দেওয়া হয়েছিল সেটা স্থগিত এবং এর আগে যে ফিডব্যাক আপনারা পেয়েছেন সেটা স্থগিত করা হয়েছে এবং ডাকসু 9 সেপ্টেম্বরে হবে। শিক্ষার্থীরাই জিতবে, এটি আমাদের ডাকসুতে শিক্ষার্থীরা বিজয় হবে ইনশাল্লাহ। এবং যারা আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল, তাদেরকে শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। আমরা জানি কারা নির্বাচনকে ভয় পায়, আমরা জানি কারা মৌখিকভাবে সামনে অভিনয় করলেও, তারা জনপ্রিয়তার বা নির্বাচনে অংশগ্রহণ করার মেকে অভিনয় করলো, নির্বাচনকে মূলত কারা ভয় পায় আমরা চিনি। আমরা তাদেরকে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে আগামী 9 সেপ্টেম্বর। আমরা এখন আপডেট পেয়েছি, এর আগের প্রেস কনফারেন্সে থাকাকালীন আমরা ফিডব্যাক পেয়েছিলাম নির্বাচন স্থগিত, আর এখনও ফিডব্যাক হচ্ছে। আমরা সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং কোর্টে যারা আইনজীবী ছিল তাদের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছিলেন একটু ধৈর্য ধারণ করতে এবং তারা ব্যবস্থা নিচ্ছেন। সেই ব্যবস্থার প্রেক্ষিতে এখনের ফিডব্যাক হচ্ছে 9 সেপ্টেম্বরে ডাকসু হবে বলে তারা ঘোষণা দিয়েছেন। এটা আমরা ফিডব্যাক পেয়েছি এবং ডাকসু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আপনাদের সাথে থাকবে এবং আইনি কোনো জটিলতা কেউ ফেলতে চাইলে সেখানে আমাদের যে সুযোগ আছে, যে সক্ষমতা আছে, আমরা আমাদের সামগ্রিক চেষ্টা থাকবে এবং 9 সেপ্টেম্বরে ডাকসু হবে ইনশাল্লাহ। এই যাত্রায় আমরা থামবো না ইনশাল্লাহ, আমরা থামবো ইনশাল্লাহ। এবং ডাকসু আগামী 9 সেপ্টেম্বর কোন প্রার্থী বিজয় হবে এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে ডাকসু 9 তারিখেই হবে। কোনো ষড়যন্ত্র ডাকসুকে পেছাইতে পারবে না এবং যারাই জিতবে শিক্ষার্থীরাই জিতবে ইনশাল্লাহ এই ডাকসুতে। আমরা সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ডাকসু 9 সেপ্টেম্বর হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো আপনারা শান্ত থাকবেন এবং আমরা ফিডব্যাক পেয়েছি ডাকসু ইনশাল্লাহ 9 সেপ্টেম্বর হচ্ছে। আমি সমাপনী কথা নিয়ে আসবে আবু সাদিক কাইম ভাই। আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া এবং সেই আলোকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা করার পর থেকে আমরা একের পর এক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, পতিত ফ্যাসিস্ট হাসিনা, ছাত্রদের মধ্যে নতুন সংস্কৃতি তৈরি হবে, এই জন্যই আমরা এটা আয়োজন করেছিলাম। এটির সকল আয়োজন সম্পন্ন হয়েছিল 26 তারিখ, যেখানে আমরা ক্যান্ডিডেটদেরকে চূড়ান্তভাবে মনোনীত করেছি। তারপরে আজকে 5 দিন পরে একটা রিট পিটিশন করে একটা রুল নেওয়া হয়েছে এবং নির্বাচনটাকে স্থগিত করে দেওয়া হয়েছিল। এটি ইনস্ট্যান্টে আমরা মাননীয় চেম্বার জাজের আদালতে এই বিষয়টি যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জাজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না এবং যে যেখানে প্রচারণা করছেন, নির্বাচনের যেখানে প্রতিযোগিতা করছেন, তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই। আমরা আগামীকালকে সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব
আশা করি আগামীকালকেই গুরুত্বের বিচারে বাকিটা আদালতে শুনানি হবে। কিন্তু ইন দ্য মিন টাইম হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে, অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা, ক্যাম্পেইন, ছাত্রদের উৎসব উৎসাহ, এই ব্যাপারে কোনো স্থগিতাদেশ থাকলো না। এস এম ফরহাদের ব্যাপারে হাইকোর্ট ডিভিশন কোনো আদেশ দেন নাই, শুধু রুল জারি করেছেন। এবং এটা আগামীকালকে, নিশ্চয়ই আগামীকালকে যখন চেম্বার জজের আদালতে পরিপূর্ণ শুনানি হবে, আপনারা থাকবেন, সেখানে এটি পরিপূর্ণ শুনানি হয়ে একটি সিদ্ধান্ত হবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন আয়োজন করেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নেশন। দ্য নেশন ইজ ইগারলি ওয়েটিং টু সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য ডাকসু ইলেকশন। এই জায়গাটা কোনোভাবেই ব্যাহত হোক, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় চায় না। সেই জন্য আমরা মনে করি যার পিটিশনের ভিত্তিতে এই নির্বাচন আজকে স্থগিত হয়েছিল, তিনি নিজেও একজন ক্যান্ডিডেট, তিনি নিজেও ডাকসু নির্বাচন স্থগিত চাননি। তিনি প্রশ্ন তুলেছিলেন একজন প্রার্থীর ব্যাপারে। ফলে ডাকসু নির্বাচন স্থগিত থাকাটা কেউই ভালোভাবে নিবে বলে আমি মনে করি না। এই কনসার্ন বিবেচনায় নিয়ে মাননীয় চেম্বার জজ সিএমপি ফাইল এবং শুনানি পর্যন্ত এই আদেশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন। বাকিটা এই রুল যারা নিয়েছেন, রুল ইস্যুকারী যার পক্ষে রুল দিয়েছে তার কাছ থেকে আপনারা শুনবেন। আমরা কোনো এডেন্টিটিভ অর্ডার চাই না, ডাকসু নির্বাচন আমরা স্থগিত চাই না। সেই জন্য আমরা ইনস্ট্যান্টলি চেম্বার জজের আদালতে গিয়েছি এবং স্থগিতাদেশ পেয়েছি। সকলকে অনেক ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং অফিসারদেরকে আমি বলবো, যারা নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত আছেন, তারা যেন নির্বিঘ্নে নির্বাচনের আয়োজন করে যান, কাজ করে যান। আপাতত হাইকোর্ট ডিভিশনের আদেশের কোনো কার্যকারিতা না থাকায় এগুলো করতে কোনো বাধা নাই। চেম্বার জজকে আমরা আইনজীবী, কোনো পিটিশনের মনের ভিতরে কি আছে এটা খোঁজা আমার কাজ না। আমার কাজ হলো তিনি পেন এবং পেপারে কোর্টে কি সাবমিট করেছেন এটা দেখা। বিহাইন্ড দ্য সিন কিছু আছে কিনা এটা খোঁজার দায়িত্ব সাংবাদিকদের। আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে খুঁজে বাইর করবেন। সেটা হচ্ছে ওনারা বলছিল যে 2022 সালের 11 নভেম্বর সেখানে ফরহাদের নাম ছিল একটা প্যাডে। এটা শুধুমাত্র দেখেছে, আপনি বলছিলেন যে এর বাইরে আরো অন্য কিছু দেখাতে পারেনি। আপনি কিন্তু 2019 থেকে একদম জুলাই গণঅভ্যুত্থান চলা পর্যন্ত বিভিন্ন সময়ে এস এম ফরহাদ কীভাবে শিবিরের বিভিন্ন দায়িত্ব ছিল এই জিনিসটা একটু বলেছিলেন, এটা একটু বলবেন আমাদেরকে। মানে মূল আজকে এই বিষয়টা নিয়ে আসলে প্রশ্ন। আজকে এই মুহূর্তে আমাদের কনসার্ন এটা নয়। এই মুহূর্তে কনসার্ন হলো নির্বাচন স্থগিত থাকছে না। এস এম ফরহাদ এবং বাকিদের ব্যাপারে কি রিপ্লাই হবে এটা আপনারা আগামীকালকে অনারেবল জাজ ইন চেম্বারে দেখতে পাবেন। ধন্যবাদ, সকলকেই ধন্যবাদ। ডাকসু নির্বাচন ইস্যুতে কথা বলছিলেন আইনজীবী শিশির মনির, এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। আর এর আগে ডাকসু নির্বাচন স্থগিতাদেশের যেই আদেশ দিয়েছে হাইকোর্ট, তার প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র শিবিরের যেই ব্রিফিং চলছিল সেখানে যুক্ত ছিলাম আমরা। মশা মারতে কামান ব্যবহার না হলেও উৎস খুঁজতে 2021 সালে ড্রোন ব্যবহার করে ঢাকা উত্তর সিটি। জলাশয়ে ব্যাঙ, হাঁস ও গাপ্পি মাছ ছাড়ে দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে কাজে আসেনি কিছুই। উত্তর সিটি প্রশাসকের দাবি, প্রকৃতিকে উপেক্ষা করে গড়ে উঠছে নগরী, তাই বাড়ছে মশা। আর দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মতে মশার উৎপাত কমছে না নগরবাসীর অসচেতনতার কারণে। প্রকৃত কারণ কি জানবো সহকর্মী হোসেন জাহিদের রিপোর্টে। শেষ বিকেলের আলোয় বনশ্রী খালে খাবারের সন্ধানে মগ্ন এক ঝাঁক বক, কেউ ব্যস্ত জলকেলিতে। এই সব কিছু গ্রামীণ জনপদের কথা মনে করিয়ে দেয়। তবে খালের দুধারে যাদের বসবাস, তাদের জীবন মোটেও এমন স্বপ্নের নয়, বরং স্বপ্নভঙ্গের। অ্যাডিস কিউলেক্স সহ আরও কয়েক ধরনের মশার উপদ্রবে রাত কিংবা দিন সবসময় অতিষ্ঠ থাকেন রামপুরা বনশ্রী এলাকার বাসিন্দারা। গভর্নমেন্ট থেকে যে আপনার ওই যে কি ফগার মেশিন দিয়ে যে কি ধোয়ার মতো একটা দেয়, ওটা দিলে তো কোনো কাজ হয় না। আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে প্রতিনিয়তই হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। রাস্তায় বের হলেও দাঁড়ানো যায় না, বাসায়ও থাকা যায় না। গেট আটকে রাখলেও কোনো লাভ হয় না, বিকজ সারাদিনে অনেক মশা বাসায় অলরেডি ঢুকে থাকে। দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে, এটি এডিস মশার কামড়ে হয়ে থাকে। এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। রাজধানীতে মশার আধিপত্য দুই সিটি কর্পোরেশন জুড়েই। নগরীর মশা মারতে কামান দাগা ছাড়া দৃশ্যমান সবকিছুই করেছেন নগর কর্তারা।
কোটি কোটি টাকা খরচ করে কীটনাশক ব্যাকটেরিয়া বিটিআই আমদানি সাবেক আমলে মাঝপথেই ভেস্তে যায়। এমনকি ব্যবহার হয়েছে হাল আমলের ড্রোনও। জলাশয়ে ছাড়া হয়েছে হাঁস ও গাপ্পি মাছ, কোনোটাই কাজে দেয়নি, বরং বারবারই মানুষের সচেতনতার ওপরই সব ভার দিয়ে পার পেতে চেয়েছেন নগরের হর্তাকর্তারা। সম্প্রতি কীটতত্ত্ববিদ কবিরুল বাশারের নেতৃত্বে অ্যাডিস মশা নিয়ে জরিপ চালান একদল গবেষক। তাদের জরিপ বলছে ঢাকার প্রতি 15টি বাড়ির মধ্যে 7 থেকে 8টি বাড়িতে অ্যাডিস মশার লার্ভা পাওয়া গেছে। জরিপে স্বীকৃত পদ্ধতি ব্রুটো ইন্ডেক্সের মাধ্যমে মশার লার্ভার ঘনত্ব পরিমাপ করা হয়। এই ইন্ডেক্সের পরিমাণ 20-এর বেশি হলে আশঙ্কাজনক হিসেবেই বিবেচিত হয়। সেখানে ঢাকায় ব্রুটো ইন্ডেক্সের হার 50 থেকে 60। প্রতি প্রজাতির মশা নিয়ন্ত্রণে আলাদা উদ্যোগ না নেওয়ার কারণে মশার বংশবিস্তার এমন আশঙ্কাজনক বলে মনে করেন কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। এডিস মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এডিস মশার আবাসস্থলকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। এবং কিউলেক্স মশা নিয়ন্ত্রণ করতে গেলে ড্রেন বা নর্দমা, পচা পানি যেখানে কিউলেক্স মশা হয় সেটিকে ধরে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। তবে মশা বিস্তারের জন্য ভিন্ন কারণ শোনালেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। রাজধানীর খাল ও জলাশয়গুলোর গতিপথ পূর্ব থেকে পশ্চিম, আর সড়কগুলোর গতিপথ উত্তর দক্ষিণ বরাবর। সড়ক ও জলাশয়ের এমন বিপরীতমুখী অবস্থানের কারণে শহরের পানি সরতে পারে না, আর জমে থাকা পানিতে জন্মে মশা। এ কারণে মশা নিধনের পরিবর্তে মশা নিয়ন্ত্রণ করেই নগরবাসীর স্বস্তি দেওয়ার চেষ্টা করার দাবি সিটি কর্পোরেশনের। এটাকে মেনটেন করতে গিয়ে যেহেতু আপনি এই প্রকৃতিকে মাথায় না রেখে উন্নয়নটা করেছেন, তখন তো কি করতে হয়, তখন এক ধরনের রেজিলিয়েন্স স্ট্রাকচার তৈরি করতে হয়। এবং অথবা রেজিলিয়েন্স স্ট্রাকচার যদি তৈরি করে ফেলেন, তাহলে সেটাকে আবার মেনটেনেন্সের জন্য অনেক বড় ইনভেস্টমেন্ট লাগে, এবং ওই ইনভেস্টমেন্ট আসলে এক্সপেন্ডিচার হিসেবে যায়। এই ইনভেস্টমেন্টটা কোনো ধরনের কল্যাণ হয় না, রাদার এটা এক ধরনের ড্যামেজ কন্ট্রোল হয়। ফর এক্সাম্পল, এই যে মশা। ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মতে অবশ্য মশক নিধনের সংগ্রামটা ভিন্ন। সরঞ্জামের অভাব না থাকলেও সামাজিক আন্দোলনের ঘাটতি দেখছেন তিনি। জনগণ কাজ জানে সবাই, কিন্তু তারা প্র্যাকটিস করে না, সেটা হচ্ছে বিষয়। যেমন আমাদের কিন্তু কিছু কিছু এলাকায় আগের মামলা করা হয় বা জরিমানা করা হয়। হ্যাঁ, এরকমও আমি দেখেছি যে আমি আজকে গিয়ে জরিমানা করলাম, 1000 টাকা দিল বা 1500 টাকা দিল, পরের সপ্তাহে গিয়ে দেখলাম সেই একই জিনিস। অবিলম্বে ঢাকার আক্রান্ত সব এলাকায় মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলতি বছরের 23 জুন নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশের প্রেক্ষিতে মশা নিয়ন্ত্রণের তোড়জোড় দেখা দেয় ঢাকার 2 সিটি কর্পোরেশনেই। তবে সেসবের কার্যকারিতা কতটুকু, সেটি হাসপাতালের চিত্র দেখলেই আন্দাজ করা যায়। মশা মারতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সকল উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সে সকল উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। তারা বলছেন এই সকল উদ্যোগগুলোতে করে নিরন্তর সংগ্রাম হিসেবেই না থাকে, বরং এই সংগ্রামের শেষ দেখা যায়, সেই প্রত্যাশা করেছেন তারা। হোসেন জাহিদ, এখন ঢাকা। এই ছিল এখন বিকেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।